এমটিভি প্রেজেন্স টপ টক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের দেখছেন প্রথম আলো.com, ইউটিউব এবং প্রথম আলোর ফেসবুক পেজে। আজ আমাদের কথা বলার বিষয় গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ। এ নিয়ে কথা বলার জন্য আমরা দুজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। তারা দুজনই আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর আতিউর রহমান, বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। অন্তর্ভুক্তমূলক অর্থনীতি, গ্রিন অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি এসবই তার বিচরণের একটি বড় ক্ষেত্র। আমাদের সঙ্গে আরো আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি যে কোভিড-19 এই সময় অর্থনীতি বিপর্যস্ত, উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত, চাকরি হারাচ্ছে মানুষ, কমে গেছে মানুষের আয়, কমছে চাহিদা, কাজ হারিয়ে মানুষ গ্রামেও ফিরছে। সবারই চেষ্টা টিকে থাকা। আবার একই সঙ্গে অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে, এই জন্য নানান ধরনের উদ্যোগও নেওয়া হয়েছে। বেসরকারি খাত এগিয়ে এসছে, সরকার প্রায় 1,00,000 কোটি টাকার একটি প্রণোদনা তহবিলের ঘোষণা দিয়েছে। এই সবকিছুর মধ্যেও তা আমার এরকম একটা প্রেক্ষাপটে ডক্টর আতিউর রহমানের কাছে আমার প্রথম প্রশ্ন, আসলে অর্থনীতি কোন পথে পুনরুদ্ধার হতে পারে, আর কোথায় আমাদের অগ্রাধিকার, আর কাদের উপর আমরা আসলে বেশি বিনিয়োগ করব বা করা উচিত? ধন্যবাদ মাসুম। আমার সাথে উপস্থিত আছে সৈয়দ মাহবুবুর রহমান। আমার দুজনই খুবই স্নেহাস্পদ আমার, এবং তাদের সাথে আমি অনেক দিন যাবৎ কাজ করি। মাসুম ঠিকই বলেছ যে একটা যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে। এই বছরের শুরুটা এমন ভাবে শুরু হয়েছিল যে আমরা আসলেই ঘাবড়ে গিয়েছিলাম, এবং অর্থনীতি যে কোথায় গিয়ে দাঁড়াবে আমরা বুঝতেও পারছিলাম না, কারণ এটা এমন একটা অদৃশ্য শত্রু আমাদের আক্রমণ করছিল। আমাদের বিজনেস কনফিডেন্স একেবারেই তলানিতে চলে গিয়েছিল, এবং সারা বিশ্বেই এই আক্রমণটা হচ্ছিল। তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা বিষয় ছিল এটা। তবে ধীরে ধীরে মানুষ এর সাথে এক ধরনের সমঝোতায় আসছে, এবং কিছু কিছু আশাবাদও তৈরি হচ্ছে। বিশেষ করে ভ্যাকসিন আসবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে ধীরে ধীরে বিজনেস কনফিডেন্স আবার রিগেইন করছে, পার্শিয়ালি রিগেইন করছে। লকডাউনের কারণে যেভাবে থেমে গিয়েছিল সেখান থেকে আস্তে আস্তে আমরা একটু পরিবর্তনের দিকে আসছি। তবে এটা সময় লাগবে, একেবারে বেশ খানিকটা সময় লাগবে। বাংলাদেশের জন্য পুনরুদ্ধার, অর্থনৈতিক পুনরুদ্ধারের অর্থনৈতিক কৌশল যেটা হওয়া উচিত আমি মনে করি, সেটি হলো যে আমরা তিনটি ক্ষেত্রে আমাদের বিনিয়োগ করা উচিত। একটা হলো মানুষের উপরে বিনিয়োগ করা, যাতে করে ইনভেস্ট অন পিপুল বলতে সাধারণ জনতা যারা পিরামিডের নিচের দিকে আছে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। একই সঙ্গে তাদেরকে নতুন করে রিস্কিলিং করে নতুন কাজে তাদেরকে যুক্ত করবার জন্য তৈরি করতে হবে। এমন অনেক কাজ তারা করে, বিশেষ করে ইনফর্মাল সেক্টরের। তারাই প্রায় গ্রামীণ মানুষই বেশি, এবং গ্রাম থেকে এসেছিল তারা ইনফর্মাল সেক্টরে কাজ করতে, তাদেরকে গ্রামে ফিরে যেতে হচ্ছে। এবং গ্রামেও যে সমস্ত কাজ করতো বেশিরভাগই ইনফর্মাল, এদের ট্রেড লাইসেন্স নাই, এদের টিন নাম্বার নাই। সুতরাং এই ইনফর্মাল কাজে এই মানুষগুলোর উপরে ইনভেস্ট করো, 1 নম্বর। 2 নম্বর যেটা ইনভেস্ট করো তুমি, যে এটা একটা ঐতিহাসিক এক সুযোগ, 1 শতাব্দীতে এরকম সুযোগ আমরা আর পাবো না। সেরকম একটি সুযোগ যে আমাদের এই পুনরুদ্ধারটা হতে হবে মাচ মোর গ্রিনার অ্যান্ড মাচ মোর রেজিলিয়েন্ট। আমরা এরকম একটি সবুজ রূপান্তর চাই, আমাদের পৃথিবীটাও সবুজ হবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে চারপাশে যে আমরা পরিবেশের উপরে এত অত্যাচার করেছি, পরিবেশ হাঁপ ছেড়ে বেঁচেছে। আমাদের এই লকডাউনের সময় দেখেছি পরিবেশ ডানা মেলছে। সুতরাং আমাদের একটা গ্রিন রিকভারির দিকে যেতে হবে, সবুজ রিকভারির দিকে যেতে হবে, যেখানে আমরা লো কার্বন ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রোথের দিকে আমরা যাব। এটা 3 নম্বর। 2 নম্বর। 3 নম্বরটি হলো যে আমাদের এই সুযোগে আমরা শিখেছি যে ডিজিটাল ট্রান্সফরমেশন, অর্থাৎ ডিজিটাল রূপান্তর কতই না আমাদের জন্য সহায়ক। এবং আমার খুব ভালো লাগছে মাহবুব জানে, যা এটা আমার খুব প্রিয় বিষয়। বাংলাদেশ ব্যাংকে যখন আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, এজেন্ট ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট এগুলো দিয়ে এমন ভাবে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আমরা ডিজিটাইজ করেছি, যার সুফল এখন আমরা পাচ্ছি।
তো এইখানে বিনিয়োগ আরো বেশি করতে হবে। আমাদের এখন যেটা দরকার, মাহবুব হয়তো আরো বলবে, যে ন্যাশনাল পেমেন্ট সুইচ যেটা আমাদের আছে সেটা দ্রুত ইন্টারঅপারেবল করে ফেলা। যত মানে কেউ যদি মোবাইল ব্যাংকে করে সে যেন মাহবুবের ব্যাংকে ঢুকতে পারে, মাহবুবের ব্যাংকে যদি কেউ কাজ করে সে যেন সিটি ব্যাংকে ঢুকতে পারে। এমনকি সিটি ব্যাংক বা যে কোনো ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলো, বিকাশ বলো, রকেট বলো, ওদের সাথে পার্টনারশিপে যেন ন্যানো ক্রেডিট দিতে পারে। মাইক্রো ক্রেডিটের নাম শুনেছি, আমরা ন্যানো ক্রেডিট দিব। যে মোবাইলে মনে করো মাসে 20-25 হাজার টাকা লেনদেন করছে, সেখান থেকে কিছু সেভিংস করছে, ওকে আমি 2-3 হাজার বা 5 হাজার টাকার মোবাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার ব্যবহারের ধরনটা বুঝে, ক্যাশ লেনদেনের ধরন বুঝে আমি 5,000 টাকা দিয়ে দেবো লোন, যাতে করে সে বেঁচে থাকতে পারে। এটা মাহবুব আরো ভালো বলতে পারবে। সুতরাং এই 3টি ক্ষেত্রে আমাদের পুনরুদ্ধার করতে হবে, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, এই 3টি ক্ষেত্রেরই প্রভাব আমরা কৃষিতে দেখতে পারবো। বাংলাদেশের কৃষি হলো আমাদের রক্ষা কবচ, একমাত্র কৃষি। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় কৃষি এবং গ্রামীণ অর্থনীতিকে আমরা চাঙ্গা রেখেছিলাম বলে অন্য 10টি দেশের চেয়ে আমরা ভালো করেছিলাম। এই মুহূর্তে একটা প্রবল বন্যা এসছে। এই বন্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু আমাদের যা কিছু গেইনস আমরা এগুলো অনেকটা প্রশ্নের মধ্যে পড়বে। সুতরাং যে মানুষগুলো বন্যার্থ, বিশেষ করে চরের মানুষ, হাওরের মানুষ, তাদেরকে বাঁচিয়ে রাখবার জন্য যে ধরনের আশ্রয় কেন্দ্র আমরা খুলেছি, সেখানে আমাদের নিয়মিত আমাদের রিলিফ সহ এবং তাদেরকে ক্যাশ সাপোর্ট দিয়ে যেতে হবে, যাতে করে তারা যেন কোনো রকমের মানে বাঁচার সংগ্রামে যেন হেরে না যায়। সুতরাং আমার মনে হয় যে বন্যা এবং কোভিড এটা মরার উপরে খাঁড়ার গায়ে এসে পড়েছে। এই দুটোকে সহ আমাদের মাথায় রেখে আমাদের এই 3টি বিষয়ের উপরে জোর দিয়ে আমাদের পুনরুদ্ধার কর্মসূচি মেনটেন করতে হবে। আমি পরে আরো আসবো যে কি করে মানে স্টিমুলাস প্যাকেজ গুলো আরো ভালো করে ইমপ্লিমেন্টেশন করা যায়, এগুলো নিয়ে পরে আসবো, কিন্তু আমি 3টি কৌশলের কথা শুধু বললাম। ধন্যবাদ যে আপনি আলোচনাটা অনেক সহজ করে দিলেন, যেটা আমি এইভাবে বলি। খুব সুনির্দিষ্ট কিছু পদক্ষেপের কথা বললেন। আমরা সাধারণত খুব সনাতন সব পদক্ষেপের দিকেই যাই, তাতে অনেক সময় সমস্যার সমাধান হয় না, বরং নতুন করে সমস্যা তৈরি হয়। এবং বর্তমানে যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো কিভাবে ব্যবহার করা যায় সেটি একটি বড় বিষয়, অবশ্যই আমাদের বিবেচনার মধ্যে থাকতে হয়। আমি একটু সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছে যাই। ডক্টর আতিউর রহমান বেশ কিছু পদ্ধতির কথা বললেন, সেই পদ্ধতি নিয়ে আপনারা কতটুকু এর মধ্যে ঢুকতে পারবেন বা চেষ্টা আছে, উদ্যোগ কতটা আছে, সেটা নিয়ে আমি অবশ্যই আপনার কাছে শুনবো। তার আগে জানতে চাচ্ছি যে এই যে হঠাৎ করে এই অর্থনৈতিক পুনরুদ্ধার, হঠাৎ করে দেখা যাচ্ছে যে পুনরুদ্ধার সবচেয়ে বড় চাপটা পড়ছে ব্যাংক খাতের উপরে। আমি ডক্টর আতিউর রহমানের কথা সূত্র ধরে আমি ওই আলোচনায় যাব। তার আগে আপনি জানতে চাচ্ছি এই চাপটা আপনারা কিভাবে সামলাচ্ছেন? ধন্যবাদ। স্যার আছেন, স্যার আমাদের অনেক রেসপেক্টেড। উনি যখন বাংলাদেশ ব্যাংকে ছিলেন, আমরা ইনক্লুসিভ ব্যাংকিং বলতে আজকে যা কিছু বলছি তা বেসিক্যালি ওনার লিডারশিপে হয়েছে, এবং যা পরিবর্তন, আমাদের মানসিকতার পরিবর্তন বলেন, ব্যাংকিং সিস্টেমের পরিবর্তন বলেন, সেটা আতিউর রহমান সময় হয়েছে, এবং আমরা সবাই ওনার পিছনে ছিলাম। আজকে যে যা কিছু দেখছি এই ইনক্লুসিভ ব্যাংকিং এর, এটা ওনার লিডারশিপ। উনি যেরকম র্যাডিক্যাল ডিসিশন গুলো নিয়েছিলেন ওই সময়, সত্যি কথা বলতে গেলে অনেকে তো অনেক কথা বলেছেন, কিন্তু আমরা দেখেছি ওই মডেলটা কিন্তু আলটিমেটলি আমরা অনেক দেশেও কিন্তু ওটাকে ইনক্লুসিভ হিসেবে নিয়ে নিয়েছে, এবং বিশেষ করে আমাদের সারাউন্ডিং কান্ট্রিতে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কায়, এই ইনক্লুসিভে বেসিক্যালি হি ওয়াজ দ্য লিডার, স্যার ছিলেন। উইথ ডিউ রেসপেক্ট টু স্যারের সাথে দেখা হলে, একসাথে আছি, যদি ভার্চুয়ালি দেখা হচ্ছে, বাট থ্যাংক ইউ স্যার, আপনি এসেছেন আমাদের এই এনটিভি টপ টকে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে যেটা উনি বলেছেন, আমাদের যদি ব্যাংকিং সিস্টেমটা দেখি, ফাইন্যান্সিয়াল সিস্টেমটা দেখি, এই ফাইন্যান্সিয়াল সিস্টেম মোর দেন 80% আপনার এই ব্যাংকিং সিস্টেম। বিকজ আমাদের ব্যাংকিং এ বা ফাইন্যান্সিয়াল সিস্টেম আসলে অন্য কোনো প্রোডাক্ট বলতে কিছুই নেই। আমাদের বন্ড মার্কেট বলেন, ইকুইটি মার্কেট বলেন, ক্যাপিটাল মার্কেট বলেন, ইটস নট দেয়ার। এবং আমাদের এই যা কিছু বলেন, যে $1.1 ট্রিলিয়ন যে প্যাকেজটা মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছেন, আমাদের সরকার ডিক্লেয়ার করেছে, সেটা কিন্তু খুবই প্রম্পটলি করেছেন। কিন্তু মানে এটা হতে না হতেই আপনার এত তাড়াতাড়ি কিন্তু বোধহয় অন্য কোনো দেশে এভাবে ডিক্লারেশন আসে না, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী ডিক্লেয়ার করেছে। কিন্তু আনফরচুনেটলি যেটা হচ্ছে কি, এই সবকিছু কিন্তু ব্যাংকের উপর পড়ে গেছে। এমনি ব্যাংকিং ইন্ডাস্ট্রি গুলো ওয়াজ গোয়িং থ্রু এ ব্যাড টাইম। ওই বাংলা একটা মরার উপর খাড়া ঘাড়ের মতো অবস্থা হয়েছে। মানে আমরা এমনি অনেক সমস্যার মধ্যে ছিলাম। আমাদের এনপিএ বলেন, আমাদের লিকুইডিটি বলেন, অ্যাডভান্স ডিপোজিট রেশিও বলেন, মানে অনেক প্রবলেম ছিল। যদিও আতিউর রহমান স্যার এখন সরাসরি ইনভলভ না, কিন্তু উনি জানেন, উনি সবার সাথে কথা বলেন, খবর রাখেন কি হচ্ছে না হচ্ছে,
আর যেহেতু উনি একসময় গভর্নর ছিলেন, ওটা একটা প্যাশনও আছে, উনি অনেক সময় মানুষের কথাবার্তা বলে জানার চেষ্টা করেন। উনি জানেন যে কি ধরনের প্রবলেম যাচ্ছে, এবং আমাদের দেশে প্রায় 59টা ব্যাংক আছে। ইনফ্যাক্ট আই হ্যাভ স্টপ কাউন্টিং, যেভাবে ব্যাংকিং লাইসেন্স আসছে এখানে এখন আসলে কাউন্ট করার কোনো স্কোপ নাই। তো এতগুলো ব্যাংক আসছে এখন, ভেরি ফ্র্যাগমেন্টেড ইন্ডাস্ট্রি। এবং আমি এখানে ধরেন হাতে গোনা কটা ব্যাংক ছাড়া মোস্ট অফ দ্য ব্যাংকের অবস্থা কিন্তু ভালনারেবল। এবং সেইখানে এসে যখন এই চাপটা পড়ে, এই প্যাকেজগুলো পড়ে, এবং সবচেয়ে ব্যাপারটা দেখেন সরকার যেটা করেছে সবকিছু কিন্তু ব্যাংকিং বা মনিটারি পলিসির উপরে করেছে। ফিসক্যাল সাপোর্টের মাধ্যমে তেমন কিন্তু মেজর কোনো কিছু আসেনি, যে ঠিক আছে এসএমই গুলো আছে, এসএমই কিছু করতে পারে কিনা, ভ্যাটটাকে কমানো যায় কিনা, ওদের ওখানে এই বছর কোনো ডিউটি ফ্রি করা যায় কিনা, বা ট্যাক্স ফ্রি হলিডে করা যায় কিনা, বা কোনোটা পার্টিকুলার সেগমেন্টকে, ওই ধরনের কিছু কিন্তু আমরা বাজারে দেখিনি। সবকিছু কিন্তু ব্যাংকিং এর উপরে। ইভেন যে 5,000 কোটি টাকা যেটা আগে আরএমজির জন্য স্যালারি ছিল, সেটা কিন্তু কথা ছিল সরকারের তহবিল থেকে দেবেন, সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু এখন ব্যাংকের উপরে এসছে। এবং যে 30,000 কোটি টাকা যেটা আপনার স্টিমুলাস প্যাকেজ ছিল অফ দ্য 50, যেটা বড় ইন্ডাস্ট্রি বা লার্জ সেক্টরের জন্য ছিল, সেখান থেকে আর 5,000 কোটি টাকা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এবং শুধু তাই নাই, যে জুন মাসে স্যালারি যাচ্ছে, এখানেও যদি বেশি যায় এটা কিন্তু এই ব্যাংকিং সেক্টরে নিতে হবে। এবং তার উপর আপনি দেখেন এখানে কিন্তু আপনার এই যে যেটা লোন লস যেটা হবে, রিস্ক যেটা, সেটা কিন্তু ব্যাংকিং সেক্টরের উপর। মানে মোট কথা পুরো জিনিসটাই কিন্তু ব্যাংকিং এর উপর। আবার একটা কথা বলা আছে যে ব্যাংকার কাস্টমার রিলেশনশিপের উপর ভিত্তি করে হবে। কারণ আমরা আরো একটা ব্যাপার আছে, আমরা কিন্তু কমার্শিয়াল ব্যাংকিং। আপনারা দেখেন এই যে স্বাধীনতার পরে আমরা 1971 সালে স্বাধীন হলাম, এবং তারপরে এই যে আমাদের প্রায় 47-48 ইয়ার্স সিন্স ইন্ডিপেন্ডেন্স, আপনি দেখেন এখানে পুরো জিনিসটা ব্যাংকিং সেক্টরটাই কিন্তু চালিয়ে গেছে। এবং কমার্শিয়াল ব্যাংকিং হয়ে আমরা কিন্তু ডেভেলপমেন্টাল ব্যাংকের কাজ করেছি। এই যে সিএসআর বলেন, যাই বলেন, সারের সময় অনেক এটাকে এমফাসিস দেওয়া হয়। আপনি সিএসআরও যদি বলেন, এই সবকিছু কিন্তু ব্যাংকিং সেক্টর। আমরা যখন কোভিড শুরু হয়, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে কিন্তু আমরাই প্রথম একটা গ্রুপ হিসাবে গিয়ে 140 কোটি টাকা দিয়েছি আমরা প্রধানমন্ত্রী তহবিলে, যে কোভিডটাকে কিভাবে মোকাবেলা করা যায়। এই যখন বন্যা এসে হয়তো আমাদের এখানেও কিছু যেতে হবে, মানে যে ওভারঅল জিনিসটা চিন্তা করা, সবকিছু কিন্তু আলটিমেটলি ব্যাংকিং। এই প্রায় 82% হচ্ছে ব্যাংকারদের উপরে আমাদেরকে এটা দিতে হবে। এবং এটা দিতে আমাদের আপত্তি নাই। আমরা যদি আমাদের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ না। আপনি দেখেন এই প্রাইভেট সেক্টর ব্যাংক কিন্তু ওভার দ্য ইয়ার্স, আমরা এই আজকে যে অর্থনীতি যে আজকে এই জায়গায় এসছে, আমরা যে লোয়ার মিডল ইনকামের কান্ট্রিতে এসেছি, আমরা মিডল ইনকাম কান্ট্রি যাওয়ার চিন্তা করছি, 2040 সাল নাগাদ আমরা উন্নত বিশ্বের একটা দেশ হওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু বিরাট একটা রোল প্লে করেছে কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময় সহযোগিতা দিয়ে গেছে, আমরা যখনই যা চেয়েছি এবং যেরকম গাইডলাইন প্রয়োজন সবগুলো কিন্তু পেয়েছি। সো আলটিমেটলি যেটা আপনি বললেন, সবকিছু কিন্তু ব্যাংকিং এর উপরে। কিন্তু না, তাহলে আমি যদি এখন ধরেন ডক্টর আতিউর রহমান একভাবে আলোচনা শুরু করলেন, আপনি একটু মানে আশার কথাও আছে, আবার একটু হতাশার কথাও আমরা একটু বুঝতে পারছি। আমরা নিজেরাও জানি, আমরা একজন সাংবাদিক হিসেবে আমরা নিজেরাও জানি ব্যাংকগুলোর কি অবস্থা এবং কি ধরনের চাপ তাদের উপর পড়েছে। কিন্তু এখন তো আমাদের মানে যেহেতু একটা নতুন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সুতরাং আমাদের মধ্য দিয়ে যেতে হবে, এবং শেষ পর্যন্ত আপনাদের মাধ্যমেই বেসরকারি খাত বেশি অর্থ পাবে এরকম একটা আশা করে আছে সবাই, এবং সে পথে অর্থনীতি পুনরুদ্ধারের বড় কাজটি হবে। এর মধ্যে সমস্যাও আছে, নিশ্চয়ই আমরা সমাধান নিয়েও আলোচনা করব। আমি একটু এই ক্ষেত্রে ডক্টর আতিউর রহমান আপনার কাছে প্রশ্ন করি, তাহলে আপনি যে উপায়গুলোর কথা বললেন, সেই উপায়গুলো অনেকখানি ব্যাংককে এর দায়িত্ব নিতে হচ্ছে। আবার ধরেন ইনফর্মাল সেক্টরের কথা বললেন, যেগুলো আসলে ব্যাংকের কাছে যায় না, ব্যাংক তাদের কাছে পৌঁছায় না, সুতরাং তাদের কাছে একটা পৌঁছানোর ব্যাপার রয়েছে। সেটা কি ব্যাংকের মাধ্যমে হবে নাকি অন্য কোনো পথের মাধ্যমে হবে? বা আপনি যেটা বললেন যে ন্যাশনাল পেমেন্ট সিস্টেম বা অন্য মোবাইল ব্যাংকিং অন্য কোনো ভাবে দেওয়া যায় কিনা, সবকিছু মিলে এই সমস্যার সমাধানটা মানে আপনার কাছে কি মনে হয় যে ব্যাংকের উপর চাপ, আবার ইনফর্মাল সেক্টর যারা ব্যাংকে যায় না, আবার বড় যারা আছে তারা ব্যাংকের কাছ থেকে বেশি অর্থ নিয়ে গেলে বাকিরা পাবে কিনা, এই সমস্যার সমাধানটা কিভাবে সম্ভব? না, এটা আসলে হলিস্টিক্যালি দেখতে হবে, সব মিলিয়ে দেখতে হবে। ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসির এই দুটোর একটা সমন্বয় সবসময় সাধন করতে হবে। এবং যে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে এর মধ্যে কিন্তু রাজস্ব নীতির খানিকটা অংশ আছে, তবে বড় অংশটাই হলো ব্যাংকের উপরে পড়েছে। এই মুহূর্তে সরকারকে অবশ্যই তার ফিসকাল পলিসির মাধ্যমে যতটা পারা যায় সোশ্যাল সেফটি নেট গুলোকে চালু রাখতে হবে, রিলিফ চালু রাখতে হবে, এবং আরো বেশ কিছুদিন চালু রাখতে হবে। পাশাপাশি যারা এমপ্লয়মেন্ট দেয় তাদেরকেও চাঙ্গা রাখতে হবে, এবং সেইখানে ব্যাংক আসবে।
এবং ব্যাংক ইতিমধ্যে সেই কাজটি কিন্তু বড় বড় ফার্মের ক্ষেত্রে মোটামুটি ভাবে করছে। তবে কিছু কিছু সেক্টর আছে যেখানে ব্যাংকও খুব হিমশিম খাচ্ছে, যেমন আমি একটা বলি পর্যটনের খাত। কত মিলিয়ন লোক এই পর্যটন শিল্পে জড়িত, কিন্তু কোনো অবস্থাতে তাদের কনজাম্পশন বা ডিমান্ড বাড়ানো যাচ্ছে না, কারণ একটা সামগ্রিক যদি আস্থার পরিবেশ না তৈরি হয় তাহলে কিন্তু তুমি কি যাবে কালকে কক্সবাজারে এমনিতে পরিবার নিয়ে? যাবে না, যতই আমরা ওখানে আয়োজন করি না কেন। সুতরাং এরকম একটি বিজনেস কনফিডেন্স যতক্ষণ পর্যন্ত ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত, এখন ধরো কক্সবাজারের যে বড় বড় 5 স্টার ফ্যাসিলিটিস গুলো আছে, ওরা তো মাহবুবের বা অন্য কোনো ব্যাংকের তারা ঋণ নিয়েছে, তারা সেই ঋণটা কিভাবে শোধ করবে, তাদের ইনস্টলমেন্টটা কিভাবে শোধ করবে, সেই জায়গাটাতে আমার মনে হয় যে সরকার এবং সেন্ট্রাল ব্যাংকের একটা নিয়ম করতে হবে যে যতক্ষণ পর্যন্ত তারা রিগেইন না করতে পারছে বিজনেস কনফিডেন্স, এই সময়টা এটা স্ট্যাগার করতে হবে। কিছু কিছু জায়গায় হয়তো করেছেও, মাহবুব ভালো বলতে পারবে যে সেপ্টেম্বর পর্যন্ত স্ট্যাগার করে দিয়েছে। সুতরাং আশা করছি যে সেপ্টেম্বরের মধ্যে তারা ফিরে আসবে, যদি না ফিরে আসে তাহলে দরকার হলে আরো স্ট্যাগারিং করতে হবে। কিন্তু এই যে স্ট্যাগারিংটা করবে, এটার কস্টটা কে নিবে? এটা কি এটি ব্যাংক নিজে নিতে পারবে? এই রিস্কটা কে শেয়ার করবে? আমার মনে হয় সেই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হলো রিস্ক শেয়ার করা। এই রিস্কের একটা অংশ ব্যাংক অবশ্যই করতে পারবে, কারণ দীর্ঘদিন যাবত তারা ব্যবসা করেছে, তার একটা অংশ নেবে, কিন্তু বাকি অংশটা সরকারকে নিতে হবে। তো সরকার তো সরাসরি নেবে না, এটা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে নিতে হবে। সেন্ট্রাল ব্যাংক তাকে কিভাবে ওই রিস্কটা শেয়ার করবে, তারা কিছু কিছু উদ্যোগ তারা নিয়েছে, যেমন তারা লো কস্টে ফান্ড দিচ্ছে, ব্যাংকগুলোকে লো কস্টে ফান্ড দিচ্ছে, সেখানে তারা একটা তোমার সাবসিডিয়ারি কিছু সাবসিডি দিচ্ছে, রেট অফ ইন্টারেস্টের মধ্যে খানিকটা শেয়ার করছে। আমি মনে করি সেটা যথেষ্ট না। ইমিডিয়েটলি গভর্নমেন্টের যেটা উচিত, এবং সরকারও ভাবছে, বাংলাদেশ ব্যাংক ভাবছে, সেটি হলো যে একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করে ফেলা, যাতে করে এই রিস্কটা, তখন এই ক্রেডিট গ্যারান্টির মধ্যে রিস্কটা শেয়ার করা যাবে। ব্যাংক কত পার্সেন্টেজ নেবে, সেন্ট্রাল ব্যাংক কতটা নেবে, গভর্নমেন্ট কতটা নেবে, এটা একটা খুব রোবাস্ট একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করা উচিত বলে আমি মনে করি। এটা বড়দের ক্ষেত্রে বললাম। আর তুমি যেটা বলছো ছোটদের জন্য, এসএমইর জন্য, কিংবা তোমার মাইক্রো যেগুলো বলি, কটেজ ইন্ডাস্ট্রি যেগুলো বলি, আমার মনে হয় যে কটেজ ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি হলো আমাদের গ্রাম বাংলায় সবচেয়ে বেশি, 5-7 জন লোক নিয়ে কাজ করে। এদের কোন রকমের লাইসেন্স নাই, ট্রেড লাইসেন্স নাই, এদের টিম নাম্বার নাই, এদের সাথে ব্যাংকের যোগাযোগ খুব সামান্য। সুতরাং ব্যাংক চাইলেও এই নতুনদের কাছে পৌঁছতে পারবে না। মাহবুবরা হয়তো যাদেরকে এসএমই লোন এতদিন যাবত দিচ্ছিল তাদেরকে হয়তো চেনে, তাদের সাথে ক্যাশ ফ্লোর একটা লিঙ্কেজ আছে, সুতরাং তাদেরকে হয়তো দেব, এবং আরো হয়তো নতুন কাউকে দিবে, তাদের মাধ্যমে যারা আসবে তাদের পরিচিত যদি হয় তখন তাদের ক্যাশ ফ্লো দেখে হয়তো দেবে। কিন্তু এই যে যারা ছোট, যারা ক্ষুদ্র, যারা ধরো কৃষক, তাদের সাথে কারা যাবে? এবং তাদের সাথে কয়েকটা ফর্মুলা আমরা তৈরি করেছিলাম, মাহবুব সেখানে অংশগ্রহণ করেছে, আমরা জানি। একটা করেছিলাম আমরা যে এমএফআই এবং ব্যাংকের সাথে একটা লিঙ্কেজ প্রোগ্রাম আমরা চালু করেছিলাম, লিঙ্কড প্রোগ্রাম। অর্থাৎ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স নেয় কখনো কখনো, সেটা নিয়ে আবার এমএফআই কে দেয়, এমএফআই তখন আবার নর্মাল যে এমআর এর যে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে যেটা একটু হাই, সেই রেটে দেয়। কিন্তু স্টিমুলাস প্যাকেজে যে কতগুলো কাজ করা হয়েছে, যেমন ধরো এমএফআই এর সাথে স্টিমুলাস প্যাকেজের একটা প্রোগ্রাম বোধহয় 3000 কোটি না 2000 কোটি টাকার একটা দেওয়া হয়েছে। তো হ্যাঁ, সেটা হলো যে সেন্ট্রাল ব্যাংক 1% ব্যাংকে দিবে, ব্যাংক 2.5% তার সাথে যোগ করে, মানে 3.5% এমএফআই কে দিবে। 3000 কোটি টাকা, 3000 কোটি টাকা এমএফআই সেটা 9% চার্জ করবে। গভর্নমেন্ট যেহেতু ক্যাপ দিয়েছে 9%, সুতরাং 9% এমএফআই চার্জ করে এটা নিয়ে যাবে ব্যাংকের ইয়ের কাছে। এটি একটি ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ ওই কটেজের সাথে পৌঁছতে হলে এই পথ ছাড়া আর কোনো পথ নাই। তো এটা ভালো একটা জিনিস করেছে সেন্ট্রাল ব্যাংক, যে এই 3000 কোটি টাকায় রিভলভিং ফান্ড করেছে। অর্থাৎ 3000 কোটি টাকা যখন শেষ হয়ে যাবে, তুমি তখন আবার 3000 কোটি টাকা যদি চায় ব্যাংক, আবার 3000 কোটি টাকার ব্যবস্থা করা যাবে। আমি মনে করি যে এটা, এই অ্যামাউন্টটা আরো বাড়ানো উচিত। এটা কারণ আমাদের কটেজ এসআর উসমানী একটা এস্টিমেট করেছেন,
এবং তিনি বলেছেন যে প্রায় 1020 কোটি টাকা লাগতে পারে এই সব তোমার কটেজ ইন্ডাস্ট্রিজকে যদি পৌঁছতে চাও। সুতরাং এই অ্যামাউন্টটা আমার মনে হয় যে বাড়ানো উচিত। আমি প্রস্তাব করব যে ব্যাংকের আরো 1% সাবসিডি দেওয়া উচিত ব্যাংক রিস্ক নেওয়ার জন্য। ব্যাংক সেন্ট্রাল ব্যাংক যেটা 1% চার্জ করে ব্যাংকের ক্ষেত্রে এই জায়গাটাতে 0% করি না কেন? কতই তো দিচ্ছি এখন। তা আমি ব্যাংকটাকে সরাসরি 0% আমি ব্যাংকে দেই, কারণ এটা খালি ট্রান্সফার, তো ট্রান্সফারে আর কয় টাকা লাগে। আর ব্যাংক তখন মাহবুবরা এটার কুশনটা আরেকটু বেশি পেতে পারে। তাতে কি হবে, ওরা বেশি এনকারেজ হবে, ওদেরকে ইনসেন্টিভ বেশি দেওয়া যাবে। তো এইটা একটা উপায় হতে পারে। সেকেন্ড হলো এসএমই লোনের মধ্যে খানিকটা এখনকার যারা ধরো মাইক্রো ফাইন্যান্সের প্রায় 3,30,00,000 বড়োয়ার আছে, এরা কিন্তু এখন মাইক্রো এন্টারপ্রেনার। এরা আর সেই আগেকার দিনে 5-10 হাজার টাকা নেয় না, এরা 5-10 লাখ টাকা নেয়। তো সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি যে এইখানেও লিঙ্কেজ প্রোগ্রাম স্থাপন করা যায়। ব্যাংকগুলো যদি তাদের সাথে একটা লিঙ্কে, ওই একই ফর্মুলাতে যদি ব্যাংকের লিঙ্ক প্রোগ্রাম স্থাপন করে, তাহলে এদের কাছে পৌঁছানো খুব সহজ হবে, দ্রুত পৌঁছাতে পারবে ব্যাংকও। এবং এর পাশাপাশি যদি একটা ক্রেডিট গ্যারান্টি স্কিম থাকে, তাহলে আমরা দ্রুত পৌঁছে যেতে পারবো। এর মধ্যে 5,000 কোটি টাকা আছে তোমার কৃষি লোনের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি যে প্রাইভেট ব্যাংকগুলো কৃষি লোন দিতে রাজি আছে যদি সেন্ট্রাল ব্যাংক রিফাইন্যান্স করে। সুতরাং এখানে রিফাইন্যান্স যেহেতু করছে, তো কৃষকরা, কিন্তু কৃষক কারা, তাদের কাছে পাবে কোথায়, এই মাহবুবরা খুঁজে পাবে কোত্থেকে? এই জায়গাটাতে আমার মনে হয় যে স্থানীয় প্রশাসন, বিশেষ করে এগ্রিকালচারাল এক্সটেনশন যে ডিপার্টমেন্ট আছে, তাদের সহায়তা নিয়ে যারা মডার্ন কৃষক, যেমন আমি তোমাকে একটা লিঙ্ক দিই, যারা প্রতি বছর বঙ্গবন্ধু এগ্রিকালচারাল অ্যাওয়ার্ডে অ্যাপ্লিকেশন করে, এরকম কয়েক হাজার অ্যাপ্লিকেশন প্রতি বছর আসে। আমি ওই কমিটির মানে জুরি বোর্ডের মেম্বার, আমি সেজন্য জানি। তো এরা হাজার হাজার নারী কৃষক, পুরুষ কৃষক তারা অ্যাপ্লাই করে, এবং দিজ আর ভেরি গুড ফার্মার্স। এই লিস্টটা কিন্তু কৃষি বিভাগের কাছে আছে, কৃষি মন্ত্রণালয়ের কাছে আছে, এবং গত 10 বছরে মিনিমাম 50,000 কৃষক এরকম কিন্তু লিস্টেড হয়ে রয়েছে। তো এদেরকে যদি খুঁজে বের করে টাকা দেওয়া যায়, এরা টাকা ফেরত দিবে। তো সুতরাং এরকম করে নতুন ডেটাবেস তৈরি করে আমাদের এগোতে হবে। আমার মনে হয় যে এটা সম্ভব। আপনি আরো বেশ কিছু সুপারিশের কথা বললেন। আমি একটু এই ক্ষেত্রে আমি সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছে যাই, যে আপনারা আসলে তাহলে কি চান? উনি কিছু প্রস্তাব দিয়েছেন, ডক্টর আজিজুর রহমান কিছু প্রস্তাব দিয়েছেন। আপনারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কি চান, সরকারের কাছে কি চান? এই দুটো আমার একটা প্রশ্ন। একই সঙ্গে আমি একটু জানতে চাচ্ছি, এই প্রণোদনা প্যাকেজ দেওয়ার পর আপনাদের কাছে কারা বেশি আসছে আসলে? স্যার যখন বলেন তখন মোটামুটি খুব পুরোপুরি কভার করে উনি বলেন, আমাদের খুব একটা যে সুযোগ থাকে তা না। বাট তারপরে বলি, আমাদের যেটা চাহিদা এখন, ব্যাপারটা যে রিফাইন্যান্সিং যেটা করছে, সেটা আগে তো রিফাইন্যান্সিং ব্যাপারটা ছিল না। আমাদের এটা বেসিক্যালি আজ কামিং এজ এ লিকুইডিটি সাপোর্ট। যখন সরকার দেখলেন বা বাংলাদেশ ব্যাংক দেখলো যে এই যে স্টিমুলাস প্যাকেজ গুলো করতে গিয়ে হয়তো আপনার লিকুইডিটি ইস্যু হতে পারে, তখনই কিন্তু রিফাইন্যান্সিং এগুলো আসলো। এখন যেটা হচ্ছে কি, আমরা কি চাচ্ছিলাম যে রেপো রেট নিয়ে কথা হচ্ছে। আপনি দেখেন ইন্ডিয়া তো রেপো রেট চলে গেছে 4-এ। এই রেপো রেটটা ক্যান বি রিডিউসড অ্যাজ ওয়েল। আমরা মনে করতে পারি যে হয়তো বাংলাদেশ ব্যাংক যেমন ধরেন, আসলে মুশকিলটা কি, আমাদের কস্ট অফ ডিপোজিটটা বাংলাদেশে বা কস্ট অফ ফান্ডটা ইন জেনারেল ইজ ভেরি হাই, এবং সেই কারণে যেটা হয় যে আমরা যে লোনটা দিব, আমাদের কিন্তু এখানে ক্যাপ করে রাখা হয়েছে 9%-এ। এখন দেখেন, আমরা একটা লার্জ লোনও 9% দিচ্ছি, আবার একটা ছোট লোনও 9% দিচ্ছি। এখানে ওয়ান সাইজ ফিটস অল একটা জিনিস হয়ে গেছে। এটা হলে আসলে যেটা হয়, তখন হয় কি, ব্যাংকারের জন্য একটা ডিফিকাল্ট হয়ে যায়। আপনি 10 লক্ষ টাকা দিচ্ছেন বা 20 লক্ষ টাকা দিচ্ছেন, সেটাও আপনি 9% দিচ্ছেন। আপনি আবার ওখানে 100 কোটি টাকা দিচ্ছেন, সেটাও 9% দিচ্ছেন। এতে করে যেটা হয় যে একটা ব্যাংকার, ধরেন আমার যদি একটা 1000 কোটি টাকা পোর্টফোলিও থাকে, আমি কিন্তু 2 থেকে 3 জন লোককে কিন্তু 1000 কোটি টাকার পোর্টফোলিও কিন্তু ম্যানেজ করে ফেলতে পারবো। কিন্তু 1000 কোটি টাকার পোর্টফোলিও যদি আমি স্মল লোন দিয়ে করি, যদি 1 কোটি টাকা করেও করি, আমার প্রায় 1000টা কাস্টমার, এই 1000 কাস্টমার তো আমি 2 জন বা 3 জন লোক দিয়ে করতে পারবো না। যদিও আমরা এখানে প্রচুর অটোমেশন নিয়ে আসছি যাতে করে করা যায়, যেটা স্যার বলে ন্যানো লোন নিয়ে আমি নিজে কিছু কাজ করেছি। ন্যানো লোন কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছে, বাংলাদেশ ব্যাংক যদি এখন কথাবার্তা বলছিলাম, ন্যানো লোনকে অন্য লোনের সাথে মিলাতে হবে না। কিন্তু আমি ন্যানো লোন কিভাবে রাইট অফ করবো, আমি ওখানে কিভাবে ওটাকে সিএল করবো, এই জিনিসগুলোর মধ্যে কিন্তু আমি আটকে গেলাম। এবং ন্যানো লোনও আমাদেরকে বলা হলো, যখন বললাম আমরা ফি বেস করবো, বলে ফি বেস না, আপনাকে ইন্টারেস্ট রেট করতে হবে। এখন ধরুন একটা ন্যানো লোনের কি হবে, একটা ন্যানো লোন যেটা স্যার বললেন, এটা হচ্ছে অ্যালগোরিদমের মতো হবে।
আমি একটা ওয়ালেট দেখবো, ওয়ালেটকে অ্যালগোরিদম করে আমি দেখবো এখানে হয়তো 500 জন লোক কোয়ালিফাই করবে। একটা রিক্সাওয়ালা ঘর থেকে বেরিয়ে দেখলো তার চাকাটা পাংচার হয়ে গেছে, তার চাকাটা ঠিক করতে হবে, তার 200 বা 300 টাকা লাগবে, তার পকেটে টাকা নাই, সাথে সাথে সে ওই অপশনে চলে যাবে, সে বিকাশই হোক বা রকেটই হোক, অপশনে চলে যাবে, দেখা যাবে তুমি কি লোন নিতে চাও, হ্যাঁ আমি লোন নিতে চাই, সাথে সাথে কিন্তু সে কত আবার 300 টাকা লোন নিতে চাই, সাথে সাথে কিন্তু ওই পারমিশন কম্বিনেশন করে কিন্তু সিস্টেম থেকে বেরিয়ে আসবে, হ্যাঁ তুমি এলিজেবল কি এলিজেবল না, এবং দেখা গেলো সে এলিজেবল, সাথে সাথে বল তুমি লোন নেবে, ইয়াস, আবার সাথে সাথে এই করার পরে তার অ্যাকাউন্টে 300 টাকা ক্রেডিট হয়ে গেল। এখন এই 300 বা 500 টাকা যদি রিকভার করতে গিয়ে যদি বলেন আমি 9% চার্জ করতে পারবো না, এবং সেখানে যে এটা তো সম্ভব না, এবং আমাকে কিন্তু আবার এটা যদি ট্র্যাডিশন মাধ্যমে করা সেটাও সম্ভব না। আমি যদি বলি যে আমি এখানে কিন্তু কোনো ফলো আপ থাকবে না, কিন্তু 20 দিন সময় দেওয়া হবে, 21 দিন সময় দেওয়া হবে, এর মধ্যে টাকাটা আসলে আসবে, না আসলে নাই। এখন আমাকে কিন্তু ফি বেস করতে হবে। এখন মেবি এই ফিকে আপনি অ্যানালাইজ করেন, অ্যানালাইজ করতে গিয়ে দেখা যাবে হয়তো 20-25% ইন্টারেস্ট রেট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে এটা দেওয়া যাবে না, তাহলে তো হবে ওই রিক্সাওয়ালার জন্য ওই মুহূর্তে কিন্তু ওই অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইন্টারেস্ট রেট। ইনফ্যাক্ট স্যার জানেন, আমি একসময় ব্র্যাক ব্যাংকে 7 বছর ছিলাম, আমরা দেখেছি কাস্টমারদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, নট ইন্টারেস্ট রেট। তারা দেখে ক্যাশ ফ্লো হিসাবে। আপনি যেমন ধরেন মাসুম, আপনি লোন নিলেন, আপনি গাড়ি কিনতে চান, আপনি একটা গাড়ি কিনতে গেলে আপনার কাছে এখন সেই 20 বা 25 লক্ষ টাকা বা 30 লক্ষ টাকা নেই গাড়ি কেনার জন্য, কিন্তু মাসে মাসে আপনি 30,000 টাকা কিন্তু ইনস্টলমেন্ট দিতে পারেন। কিন্তু তাহলে আপনি কি করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংক আপনার ক্রেডিবিলিটি দেখে একটা গাড়ি লোন স্যাংশন করে আপনি গাড়ি দিয়ে দিবে, আর মাসে মাসে কিন্তু 30 করে কিন্তু আলটিমেটলি 3 বছর বা 5 বছর পরে ইউ বিকাম ওনার অফ দ্য কার। আপনি কিন্তু এখানে কেয়ার করেন না, আপনাকে 9 না 11 চার্জ করলো, আপনি দেখছেন ক্যাশ ফ্লোটা। তো সেখানে আমার কাছে মনে হয় এই ব্যাপারটা কিন্তু আসলে একটা হিন্ড্রেন্স হিসেবে কাজ করছে। কারণ আমার রিস্ক, আপনি ধরেন স্কয়ার গ্রুপের রিস্ক প্রোফাইল আর আপনি একটা বাজারের একটা দোকানের রিস্ক প্রোফাইল কিন্তু সেম না। আমাদের পুরো বিশ্বব্যাপী কিন্তু রিস্ক বেস প্রাইসিং হচ্ছে। তো রিস্ক বেস প্রাইসিংটাকে যেমন ধরেন আমরা যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে না পারি, স্যাররা যখন ছিলেন তখন যেভাবে আমরা চলে গেছিলাম যে মার্কেট ডিমান্ড, মার্কেট সাপ্লাই এন্ড ডিমান্ড উইল বেসিক্যালি ডিটারমাইন এভরিথিং। আপনার প্রাইসিং বলেন, যাই কিছু বলেন, সবকিছু আমি জিনিসের বেশি বানাবো না কম বানাবো, সেটা হবে ডিটারমাইন বাই মার্কেট ফোর্স। কেন ওয়ার্ল্ড ইজ গেটিং টু দ্যাট। আমরা এটা এখন একটা ওয়ার্ল্ড ইকোনমি হয়ে গেছে, গ্লোবাল ইকোনমি। ইট ইজ নট লাইক বাংলাদেশ। আর আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিক যেতে যাই আমরা দেখা যাচ্ছে পিছিয়ে যাচ্ছি। সেই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য ব্যাংকারদের জন্য বিরাট একটা ইস্যু হয়ে যাচ্ছে। এবং স্যার যেটা বললেন, অবশ্যই রিস্ক শেয়ারিং যেটা আসছে, দিস ইজ গুড, এটা আমাদেরকে হেল্প করবে। কিন্তু এখন রিস্ক শেয়ারিং এর জন্য করতে গেলে আমাদের এই পার্টিসিপেন্ট ফিটা কত হবে? শোনা যাচ্ছে 2% হবে। 2% হলে তো আবার দেখা যাবে ইট উইল নট বি অ্যাবসলিউটলি ফিজিবল হবে না। শোনা যাচ্ছে আমাদের পার্সু করছে হয়তো 0.5 এ নিয়ে নামিয়ে আনতে পারেন। আশা করছি খুব সহজ এটা আসবে। ইট ইজ গোয়িং টু হেল্প আস। এখন 30% রিস্ক শেয়ারিং হবে না 40 না 50 হবে, সেটা আমরা এখনো জানি না। তো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা ব্যাংকারকে আসলে আপনাকে চিন্তা করতে হবে, কেন এন্ড অফ দ্য ডে আমি যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা কিন্তু মাসুম আপনার থেকে দিচ্ছি, এবার স্যারের টাকা বা আমাদের ভাই বোনদের টাকা যেটা ডিপোজিট। আমি যদি কোনো একটা প্রাইভেট সেক্টরের ব্যাংক, কোনো একটা ব্যাংক ফর দ্যাট ম্যাটার ফেল করে ডিপোজিটরকে টাকা দিতে, এই যে এখন ধরেন সেপ্টেম্বর পর্যন্ত আমাদের বলা হয়েছে আমরা পার্সু করতে পারবো না, আমাদের ক্লাসিফিকেশন ট্যাগ মানে এটা কোনো ক্লাসিফাই করা যাবে না। এই যে টাকাটা ফেরত, এবং এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কাস্টমার আছে, আমি আপনাকে বলি বিক্রি হচ্ছে, টাকা দিচ্ছেন না। এখন এই টাকাটা যদি আমার কাছে না আসে, প্রথমত রিইনভেস্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার যে ডিপোজিটর যিনি আছেন তার ইন্টারেস্ট কিন্তু আমাকে ঠিকই 3 মাস পরে বলেন 6 মাস পরে বলেন আমাকে কিন্তু ইন্টারেস্টটা ফেরত দিতে হবে, সেই টাকাটা ফেরত দিতে করবো। আমাকে কিন্তু এই যে টাকাটা ফেরত আসতো সেখান থেকে কিন্তু আমরা দিতাম। এমনি আমাদের একটা মিসম্যাচ আমরা রান করতেছি অন আওয়ার বুক, যে বিশেষ করে আমরা 3 মাস 6 মাসের ডিপোজিট নিয়ে আমরা 5 বছর 10 বছরের লোন নিচ্ছি, সেখানে কিন্তু বিরাট আমরা রিস্ক রান করি। সেই ক্ষেত্রে যদি টাকাটা ফেরত না আসে, কোনো একটা ব্যাংক, গড ফরবিড, যদি আজকে কোনো কারো যদি ইন্টারেস্ট বা প্রিন্সিপাল দিতে ফেল করে, এটা কিন্তু পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু আলটিমেটলি ইম্প্যাক্ট করবে। এবং আপনি দেখেন একটা ব্যাংকের চালিকা শক্তি কিন্তু লিকুইডিটি, ক্যাপিটাল ইয়েস, ওটা হচ্ছে ব্যাংকের স্ট্রেংথ দেখার জন্য ইন কেস অফ ব্যাংকরাপসি বা হোয়াট এভার। কিন্তু আসল জিনিস হচ্ছে ডিফল্ট। আর সরকারি ব্যাংকে দেখেন প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল নেগেটিভ, কিন্তু ওরা কিন্তু চমৎকার ভাবে চলে যাচ্ছে বিকজ কন্টিনিউয়াস লিকুইডিটি আসছে। শুনছিলাম কথা বলছি প্রধানমন্ত্রী সোনালী ব্যাংকের এমডি সাহেবের সাথে, উনি বললো আমার এই কোভিড টাইমে আমার 4,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে। হ্যাঁ,
ওরা ক্যাপিটাল কিন্তু নেগেটিভ, কিন্তু 4,000 কোটি টাকা ডিপোজিট বেড়েছে। তো এখানে কিন্তু আমাদের খুব প্রচুর, আমরা যেটা সরকারের চাইবো যে আমাদেরকে ওনারা যদি 2% দিতেন, যে 2% তোমরা টাকা নাও, তোমরা এটা ল্যান্ড করো 7%, এবার তাহলে কেউ হতো কি আমার স্প্রেডটা বেশি থাকতো, আমি কিন্তু 9 না দিয়ে 7 দিতে পারতাম। সরকারের যে পরিমাণ সাবসিডি বা অন্যান্য যেখানে যত পেলফারেজ হয় তার চেয়ে বরঞ্চ আমাদেরকে দিলে আমরা সেটা প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম। এবং আমার কাছে যেটা আমি স্যারের সাথে একবার আলাপ করেছিলাম, আমরা যে এমএফআই দেরকে পার্টনারশিপে নিয়ে আসতে পারি, যেটা খুব ইম্পর্টেন্ট। এগ্রিকালচার সাপ্লাই চেইন, আজকে এগ্রিকালচার কথা বলে, রুরাল কথা বলি, আজকে দেখেন সাপ্লাই চেইনটা বিরাট ডিসরাপশন হয়েছে। আমাদের একটা জিনিস হচ্ছে এই কোভিডে সাপ্লাই চেইন এন্ড ডিমান্ড দুই জায়গায় কিন্তু ইম্প্যাক্ট পড়েছে। ডিমান্ডে দেখেন স্যার ভালো বলতে পারবেন, 4 কোটি লোকের বেশি কিন্তু পভার্টি লাইনের নিচে চলে গেছে। ইফ দ্যাট ইজ দ্য, সেটা আমাদের এমনিতেই সময় কম, যে আমরা এই আলোচনা আপনার সমস্যাগুলো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, আরো মানে যতটা বুঝতে পারছিলাম এতদিন ধারণা ছিল তার দেখছি যে সমস্যাটা আরো অনেক বেশি। ডক্টর আতিউর রহমান, আপনার কাছে তাহলে আমার প্রশ্ন যে আমরা সবসময় জেনে আসছি বিশেষ করে ক্ষুদ্র ঋণের ক্ষেত্রে বা এসএমই ঋণের ক্ষেত্রে অর্থায়নটা তাদের জন্য বড় সমস্যা। তারা কখনোই সুদের হার নিয়ে তো বড় সমস্যা একটা কথা বলেননি, কিন্তু আমরা যখন 9% করে দিলাম তখন বাংলাদেশ ব্যাংক বা আমরা সবাই কি জানতাম না যে এই 9% সুদে আসলে এসএমই লোন ব্যাংকগুলো দিতে পারবে না, বা যারা নিতে চায় তাদেরও 9% তাদের জন্য বড় বড় বিষয় না। তাহলে এই সমস্যাগুলো যে হলো এবং তার মধ্যে কোভিড-19 চলে আসলো, এখন তো বিষয়টা নিয়ে আরো বেশি জটিল হয়ে গেছে। বিষয়টা সমাধানটা কি আসলে? আসলে যেটা মাহবুব বলল, এটা তো মার্কেট ডিটারমিন্ড হওয়ার কথা, এবং মার্কেটে যেভাবে মার্কেট ডিটারমিন করবে সেখানে রিস্ক প্রিমিয়াম বলে একটা শব্দ আছে, সেই রিস্ক প্রিমিয়ামটা গ্রহণ করে লোন দেবে। তো সেটা যেহেতু এই মুহূর্তে একটা ইমার্জেন্সি টাইমে আমার মনে হয় যে সরকার বড় ধরনের রিফর্মে হয়তো যেতে চাইবে না। তো এই জায়গাটা মেনে নিয়ে আমরা কিভাবে এখন এগুতে পারি সেই জন্য আমি প্রস্তাব করছিলাম, যেটা মাহবুবও পরে শেষ দিকে এসে বলল, যে যদি যে রিফাইন্যান্সটা যেটা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সেটা যদি 4% না নিয়ে যদি 2% নিত, আমি তো বলবো যে কোনো পার্সেন্টেজে নেওয়ার দরকার নেই, এমনকি 1%ও ব্যাংকগুলোকে দিতে পারে। তাহলে ব্যাংক তার সনাতনী যে স্প্রেডটা রেখে এখনকার যে নিয়ম তার থেকে নিচে দিতে পারে, সেই জায়গাটা দিতে পারে। 2 নম্বর হলো যে পার্টনারশিপ, সেই পার্টনারশিপ ইজ সো ইম্পর্টেন্ট। পার্টনারশিপটাকে অ্যালাউ করা, এই বিভিন্ন যে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট গুলো আছে তার সাথে যদি ব্যাংক পার্টনারশিপে যেতে পারে, আমরা ব্র্যাকের সাথে গিয়েছিলাম বর্গা চাষী লোনের ক্ষেত্রে, তারপরে বিভিন্ন জায়গায় পার্টনারশিপ গড়ে তুলেছিলাম। এখনো কদিন আগে কয়েক হাজার কোটি টাকার একটা পার্টনারশিপ ব্যাংকগুলো গড়ে তুলেছে বুড়ো বাংলাদেশের সাথে। সুতরাং আমরা নানা রকমের পার্টনারশিপ ইতিমধ্যেই চলছে, সেই পার্টনারশিপের উপরে গুরুত্ব দেওয়া উচিত। কারণ ব্যাংক, বিশেষ করে প্রাইভেট ব্যাংক, গ্রামে গঞ্জে ওইভাবে যেতে পারবে না, যদিও তারা অনেক ব্রাঞ্চ খুলেছে, সেটা যেতে হবে। আমার মনে হয় যে রিফাইন্যান্স লাইনটাকে আরেকটু ভেবে চিনতে এটাকে আরো লো কস্টে চলে আসে। বাংলাদেশ এই মুহূর্তে, বাংলাদেশ সরকারের কাছে ফাইন্যান্সের সূত্র কি, তোমার রেভিনিউ সেই রকম ভাবে আদায় করতে পারছে না। সুতরাং দুটো মাত্র সূত্র আছে, একটা হলো বিদেশ থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এর কাছ থেকে নানা ধরনের ইমার্জেন্সি রিলিফ পাচ্ছে এবং বাংলাদেশ ভালো পাচ্ছে। আমি ইতিমধ্যে দেখলাম যে কয়েক বিলিয়ন ডলার পেয়ে গেছে। দ্বিতীয় হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার তোমার ব্যালেন্স শিটটা এক্সপান্ড করে দরকার হলে সরকারকে লোন দেবে এবং সরকারের বন্ড কিনে নেবে, নিয়ে একটা রেট অফ ইন্টারেস্ট, ইল্ড রেট কমিয়ে ফেলবে, যাতে করে ব্যাংকগুলো এই ইনভেস্টমেন্টে যেতে চায়। এবং রিফাইন্যান্স লাইনে দরকার হলে 4-এর জায়গায় 2 অথবা 2-এর জায়গায় 1% ব্যাংকগুলোকে টাকা দিবে, আর রোবাস্ট যে স্কিমটা আছে ক্রেডিট গ্যারান্টি স্কিম সেটা চালু করবে। তাহলেই মার্কেট উইল বি বিকাম ফাইন। কিন্তু আমার যেটা এই মুহূর্তে দরকার, যেটা তুমি শুরু করেছিলে প্রশ্ন, সেই আলোচনাটা একটু আসছি। গ্রামের মধ্যে এখন যে গ্রামের কৃষি বলতে শুধুমাত্র কিন্তু ফসল বোঝায় না। গ্রামে এখন তোমার মৎস্য চাষ, গ্রামে তোমার মুরগির খামার, গ্রামে তোমার গরুর খামার, এগুলোতে শিক্ষিত ছেলে মেয়েরাও কিন্তু গ্রামে যাচ্ছে এবং এই প্যান্ডেমিকের কারণে অনেক বেশি শিক্ষিত ছেলে মেয়ে গ্রামে চলে গেছে এবং তারা উদ্যোক্তা হতে চাইছে। 6.5 লক্ষ আমাদের ফ্রিল্যান্সার গ্রামে বসে কাজ করছে, এই শিক্ষিত ছেলে মেয়েরা।
মূলত। তো তাদের পেমেন্ট নিয়ে এখনো কিন্তু আমরা সহজ করতে পারিনি। আমরা পেপল বাংলাদেশে এখনো চালু হয়নি, কিন্তু পেপল না চালু হলেও বাংলাদেশ কি তার নিজস্ব পেপল ধরনের পেমেন্ট সিস্টেম দাঁড় করাতে পারে না? আমি কেন্দ্রীয় ব্যাংকের সাথে কথা বলছি, আমি বলছি যে তুমি বিকাশ যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে মিলে মালয়েশিয়া থেকে যারা রেমিটেন্স পাঠায় তারাও তাদের ওখানকার আরেকটি পেমেন্ট হাউসের সাথে মিলে যদি রেমিটেন্স বাংলাদেশে পাঠাতে পারে, তাহলে আমাদের যে ফ্রিল্যান্সাররা তারা কেন বিকাশ কিংবা রকেট ব্যবহার করে তারা সেই আয়টা নিতে পারবে না কেন? বিদেশ থেকে কোনো একটা ব্যাংকের সাথে যুক্ত হয়ে, মনে করেন এমটিবির সাথে যুক্ত হয়ে বিকাশ ওই টাকাটা নেবে। এরকম করে নতুন ব্যবস্থা তাড়াতাড়ি করে আমাদের এই যে 6.5 লক্ষ যে ফ্রিল্যান্সার গ্রামে বসে কাজ করছে, প্রতি মাসে প্রায় লক্ষখানিক টাকা ইনকাম করছে, এই টাকাটা আনতে তাদের অনেক কষ্ট হচ্ছে, এটা আরো সহজ করে ফেলা, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, গ্রামে আজকাল অনেক নারী কৃষক তৈরি হয়েছে, তুমি জানো বোধহয়। নারীদের নিয়ে আমরা এখনো পর্যন্ত আলাপ করিনি। আমি এক নারী কৃষককে চিনি, নাম মর্জিনা, তোমার ঝিনাইদহের কালীগঞ্জে। তো আমার মনে আছে আমি গভর্নর থাকাকালে সে একবার এসেছিল, বলে যে স্যার আমি কেঁচু সারটাকে আমার পুরো উপজেলার সবার মধ্যে ছড়িয়ে দিব এবং এতে আমি নারী উদ্যোক্তা তৈরি করব। তো আমরা কোনো একটা ব্যাংক, আমার মনে নাই, তাদের কাছ থেকে সিএসআর নিয়ে তাকে কিছু অর্থ দিয়েছিলাম এবং তিনি সেই অর্থের বিনিময়ে সেদিন আমার সাথে কথা বললো যে এরই মধ্যে এই প্যান্ডেমিকের সময়ও 500 নারী উদ্যোক্তা তারা এই জৈব সার, কেঁচো সার তৈরি করে পুরো উপজেলার সবাইকে তারা এই সারটা দিতে পারছে। একটা প্রবলেমে তারা পড়েছে যে ফুল চাষ, যেটা নিয়ে আমরা আলাপ করিনি, এই সময়টা ফুল চাষ খুব ডাউন যাচ্ছে। ফুল চাষিরা এই সার খুব ব্যবহার করে, এই কেঁচো সারটা ব্যবহার করে। তা আমার মনে হয় যে এদেরকে আরো এনকারেজ করা, এদেরকে টাকা দেওয়া, আমি বলবো যে এই রিফাইন্যান্সের মধ্যে তাদেরকে টাকা দেওয়া এবং তাদেরকে ছড়িয়ে দেওয়া, এরকম কাজ করলে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। এবং গ্রামেও ইন্টারনেট ফ্যাসিলিটিসটা বাড়িয়ে তোলা, কারণ অনেক ছেলে মেয়ে বলে যে স্যার ঘরে বসে আমি ফ্রিল্যান্সিং করতে পারি না, আমার এই ডেটা কিনতে কিনতে চলে যায়। তো সুতরাং এই জায়গাটাতে আমাদের ইন্টারনেট হাব আমরা করতে পারি কিনা, প্রত্যেকটা গ্রামে বা ইউনিয়নে একটা করে ইন্টারনেট হাব তৈরি করতে পারি কিনা, যেখানে দরকার হলে গ্রাম থেকে এসে সে বসে ওখানে কম্পিউটার নিয়ে কাজ করতে পারবে, যেরকম স্টারবাকে বসে কাজ করে। এরকম নতুন নতুন উদ্যোগ নিলে আমাদের ছেলে মেয়েরা গ্রামে বসে কাজ করতে পারবে এবং গ্রাম থেকে আগে, এবং গ্রামের যে কৃষক এরা তাদেরকে যেন আমরা গ্রিন এগ্রিকালচারে যুক্ত করি, তাদেরকে তারা যেন সেফ ফুড দিবে আমাদেরকে। এবং যেটা মাহবুব বললো যে আমাদের সাপ্লাই চেইন ভেঙে গেছে, সেই সাপ্লাই চেইনটাকে পুনর্নির্মাণ করবার জন্য আইসিটি ডিভিশন একটা ফুড ফর অল, একটা ফুড ফর নেশনস একটা ওপেন প্ল্যাটফর্ম খুলেছে এবং আমাদের ছেলে মেয়েরা এখন কিন্তু ফ্ল্যাটে ফ্ল্যাটে সবজি, মাছ, এগুলো কিন্তু ছোট ছোট স্টার্ট আপ গুলো কিন্তু এখন দিচ্ছে। তো এই স্টার্ট আপ গুলোকে সমর্থন করা দরকার সরকারের পক্ষ থেকে, আর এদের সাথে বিভিন্ন ই কমার্স সাইট গুলোর সাথে যুক্ত করে দেওয়া। এইভাবেই কিন্তু বাংলাদেশের কৃষি আরো আধুনিক, আরো সুন্দর গ্রামীণ অর্থনীতির পুনরুদ্ধার করা সম্ভব হবে। একটা গ্রিন পুনরুদ্ধার, একটা রেজিলিয়েন্ট পুনরুদ্ধার নিশ্চয়ই সম্ভব হবে। অনেক ধন্যবাদ ডক্টর আজিজুর রহমান, আপনি অনেকগুলো প্রস্তাব দিলেন, নতুন নতুন ধারণার কথা বললেন। আমরা সনাতন ধারণা থেকে বের হয়ে নতুন ধারণার দিকে যাব, এরকম একটা আকাঙ্ক্ষা অবশ্যই আমাদের আছে। আমরা অনুষ্ঠান আলোচনা শেষ পর্যায়ে আমি শুধু 1 মিনিটের জন্য সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছ থেকে একটা আশার কথা শুনতে চাই। না, অবশ্যই। আপনি যদি দেখেন আমরা এই বাস্কেট কেস থেকে কোথায় এসেছি, এবং বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কিন্তু রেজিলিয়েন্ট নেশন। আপনি দেখেন কোনো প্রবলেম হয়েছে, কোনো বন্যা হয়েছে, বন্যা শেষ আমরা কিন্তু বেরিয়ে গেছে। হরতাল আগের দিন হয়েছে, পরের দিন নাকি ইকোনমিতে কি অবস্থা হয়েছে। আমরা কিন্তু এইভাবে কিন্তু চলে এসেছি। আমাদের 3 সপ্তাহ পোর্ট বন্ধ ছিল কোনো এক সময়, তাতে কিন্তু আমাদের এক্সপোর্ট হ্যাম্পার হয়নি। আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট কিন্তু ঘুরে ঘুরে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিন্তু অর্ডার আবার আসা শুরু করেছে। আমরা দেখছি কোভিড টাইমে কিন্তু এই যে এখন যে একটু ইকোনমি ওপেন আপ করছে, আপনি দেখবেন কনজিউমার গুডস এর ডিমান্ড বেড়ে গেছে। আমরা দেখছি নতুন নতুন প্রযুক্তি চলে আসছে। আমরা দেখছিলাম যে ইভেন আমি আবার শরীরের কথা বলি, এমডি সাহেব বলছিলেন যে আমি যে পরিবর্তনটা অটোমেশন 5 বছরের পরে আনতে পারতাম, সেটা আমার 3 মাসে চলে আসছে। সো নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এর কথা বলি না, আসলে বেসিক্যালি তাই হয়েছে। এই সময়টায় আমরা যে ওয়ার্ক ফ্রম হোম এর কথা বলি, এই যে ব্যাপারটা এসছে, এটা কিন্তু অলসো ইট হ্যাজ অলসো হেল্প ইন টার্মস অফ মেকিং আস মোর এফিশিয়েন্ট। আমরা অনেক সময় অনেক স্পেস রেখে দিতাম বা অনেক
আমরা কস্ট নিয়ে অনেক সময় কথা আসতে ব্যাংকারদের বিরুদ্ধে যে আমরা আমাদের পরিচালনা ব্যয় কমানোর চেষ্টা করছি না। এই যে কোভিড এর সময় এসে কিন্তু আমরা আরো কনসিয়াস হয়েছি এই জিনিসগুলো, প্লাস যে এর মধ্যে থেকে আমরা যে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই যে পজিটিভিটি সবার মধ্যে, আমাদের যে সেবাকর্মী বলেন, ব্যাংকার বলেন, আমরা যে এসছি, এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয় আমাদেরকে আরো নতুন করে যে নিউ নর্মাল বলেন, নিউ রিয়েলিটি বলেন, আমরা কিন্তু সবগুলোকে আমরা ইকোনমি যে বিশেষ করে টেকনোলজিকে যেভাবে এমব্রেস করেছি আমরা সবাই, আমি আপনাকে বলি স্যার আছেন, স্যার আমরা আরটিজিএস এবং ইএফটি যে পেমেন্ট গুলো হয়, আমাদের এখন অফিসে বসে কাজ করতে হয় না, আমাদের ছেলেমেয়েরা বাসায় বসে এই যে চেক অনার এবং ডিসঅনার করা কিন্তু বাসায় বসে তার ল্যাপটপ এবং ভিপিএন কানেকশন দিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে অফিসেও আসতে হয় না, যেহেতু ওই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যে চেকগুলো আসে এটা অলরেডি সিস্টেমে আসছে, আর আমার ব্রাঞ্চে যে চেকগুলো জমা হচ্ছে স্ক্যান হয়ে যাচ্ছে, সো ওর কোনো হি জাস্ট নিড টু হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দ্য সার্ভার, ইমিডিয়েটলি বাসায় বসে কিন্তু করতে পারছি। এই যে এতগুলো জিনিস আমরা করছি, আমরা প্ল্যাটফর্ম, আমরা কিন্তু অনবোর্ডিং করছি, কাস্টমারকে শুরু করে ফেলেছি ইলেকট্রনিক্যালি। সো আমার কাছে মনে হয় এটা বিরাট একটা আমাদেরকে আই ওপেনার হিসেবে কাজ করেছে, এবং আমার মনে হয় আমরা অ্যাজ এ নেশন আমরা এই যে অটোমেশনে আমার অনেক দূর এগিয়ে গেছি, বিশেষ করে ব্যাংকিং এ। আরেকটা কথা বলি, আমরা আমাদের ব্যাংকে একটা কথা, ওয়ার্ক ফ্রম হোমে আমরা কিছু রোল আইডেন্টিফাই করছি যেগুলো হয়তো আমরা মহিলাদের জন্য করব। আজকে অনেক মহিলা আসতে পারছিল না, দেখা যাচ্ছে ম্যাটারনিটি লিভে গেলে 1 বছর পার হয়ে যায়, স্যারের সময় করেছিলেন যে 1 বছর গেল রেটিং যেন ইয়ে না হয়, আগের বছর রেটিং দিয়ে এভারেজ রেটিং করবো, আই রিমেম্বার ইট কারেক্টলি, 6টার সময় ছেড়ে দিতে হবে উনি বলেছিলেন। সেই জিনিসগুলোকে আমি আমার মাথায় অনেক কিছু কাজ করছিল, কিছু রোল বের করা যায় কিনা যাতে মহিলারা বাসায় বসে কাজ করতে পারে, এবং আমার মনে হয় প্যান্ডামিকে আমরা সেই কাজটা করতে পেরেছি, এবং এরা মহিলারা বাসায় বসে কাজ করতে পারে, ইভেন যারা ধরেন বয়স্ক লোক বা যারা ধরেন কোনো শারীরিক কারণে আসতে পারছে না, শুধু মহিলা নয়, ওদেরকেও আমরা ওই ওয়ার্ক ফ্রম হোমের ওই রোলগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছি। আমার দিস আর দ্য পজিটিভ থিং কাম আউট অফ ইট। গভর্নমেন্টও কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে, শুধু খালি যে ব্যাংক না, সমস্ত। এবং আমার ভালো লাগছে যে মাহবুবদের সাথে নিয়ে আমি 7টা বছর আমরা চেষ্টা করেছিলাম যে ডিজিটাল ট্রান্সফরমেশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক, যেটার খুব দরকার ছিল, সেটা আমরা করতে পেরেছিলাম। যে আরটিজিএস এর কথা বলছে, এনপিএস এর কথা বলছে, অটোমেটিক ক্লিয়ারিং হাউস, নানা ধরনের যে ট্রান্সফরমেশন গুলো হয়েছে সেগুলোর মাধ্যমে আজকে এখন আরো একটু এগিয়ে যেতে হবে। যেটা বললাম যে এই ওয়ালেট গুলোকে কি করে ব্যবহার করা যায়, বিদেশিরা এসে বাংলাদেশে যেন মাহবুবের সাথে লিঙ্ক করে তাদের ই ওয়ালেট ব্যবহার করতে, আমাদের ছেলে মেয়েরা যাতে বাংলাদেশের বিকাশের ওয়ালেট যেন আমেরিকাতে বসেও ব্যবহার করতে পারে, এইরকম কতগুলো ট্রান্সফরমেশন তাড়াতাড়ি নিয়ে আসলে। এবং মাহবুব ঠিকই বলেছে, মেয়েদের জন্য আমরা যে সুযোগগুলো করেছিলাম এটা আরো বাড়ানো যায় এই ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে। সুতরাং আমার মনে হয় যে এটা ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা অপরচুনিটি আমাদের প্যান্ডেমিক দিয়েছে। রানা প্লাজাকে যেরকম আমরা একটা অপরচুনিটিতে ট্রান্সফর্ম করেছিলাম, এবারও আমরা এই প্যান্ডেমিককে একটা অপরচুনিটিতে ট্রান্সফর্ম করব, এরকম আশাবাদ আমরা নিশ্চয়ই করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, নিশ্চয়ই নীতি নির্ধারকরা এ থেকেও বেশ কিছু নতুন পদক্ষেপের ধারণা পাবেন এবং বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা আশা করছি, এবং আমরা শেষ পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধার ঘটবে, গ্রামীণ অর্থনীতি পুনর্জাগরণ হবে এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে আমরা আরো অনেক দূর এগিয়ে যাব, এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ 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 তোমাকে।